নমস্কার, নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিটে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজু ভট্টাচার্য। গত মাসের 17ই জুন ঠিক যে বিষয় নিয়ে পোস্ট এডিট করতে হয়েছিল, এ মাসের এই মাত্র কিছুদিন আগে 18ই জুলাই ঠিক যে বিষয় নিয়ে পোস্ট এডিট করতে হয়েছিল, দুর্ভাগ্যবশত আজকের এই 30শে জুলাই আমাদের পোস্ট এডিটের বিষয় ঠিক একই। লাইফলাইন অফ দ্য কান্ট্রি, লাইফলাইন অফ দ্য নেশন নামে যার পরিচিতি ভারতীয় রেল, তা ক্রমশ যেন ভ্যালি অফ ডেথে পরিণত হচ্ছে। জুন জুলাই দুটো মাস, তার মধ্যেই তিনটি ভয়াবহ রেল দুর্ঘটনা। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, 17ই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তার সঙ্গে মালগাড়ির ধাক্কা, 10 জন নিহত, 60 জন আহত। অনেক কথাবার্তা সেই সময় হয়েছিল। আমরা আশা করেছিলাম যে রেল এই ব্যবস্থাগুলো যদি কোথাও ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, হিউম্যান এরার থাকে, সেইগুলোকে তারা খতিয়ে দেখবে। কিন্তু এক মাস যেতে না যেতে, ঠিক মাস ঘুরতেই 18ই জুলাই ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস, যেটা চণ্ডীগড় থেকে ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল উত্তরপ্রদেশের গোন্ডায়, সেটা কিন্তু আবার ডিরেলড হয়ে গেল। সেখানে মৃত্যু 4 জনের, আহত 32। এবং আজ ভোর রাতে আবার ফিরে এলো সেই ভয়াবহ স্মৃতি, আবার একটি রেল দুর্ঘটনা, যাতে এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত 2 জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা 20। এখানেও সেই একই রকম একটা বিষয় যে মুম্বাই মেল সেটি ডিরেলড হয়ে পড়ে, কিন্তু এই ডিরেলডের এখনো পর্যন্ত পরিষ্কারভাবে বিবৃতিটা পরিষ্কার নয় রেলের তরফে। একটা যেটা শোনা যাচ্ছে যে পাশের লাইন দিয়ে একটি মালগাড়ি যাচ্ছিল, সেই মালগাড়িটি ডিরেলড হয়ে যায়, তার কিছু বগি ছিটকে এসে পড়ে এই মুম্বাই মেলের ট্র্যাকে এবং তার সঙ্গে ধাক্কা লাগার ফলেই মুম্বাই মেলের 12টি বগি তার ডিরেলড হয়ে যায়। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারত, কিন্তু সৌভাগ্য বলতে হবে এক্ষেত্রে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো সে 10 জন নিহত নয়, 2 জনের প্রাণ গিয়েছে। কিন্তু প্রাণের সংখ্যা কি এইভাবে 10 গেলে বড়, 50 গেলে বড়, 1-2 বড় না, এভাবে কাউন্ট কখনো করা যায়? বোধহয় নয়। আমরা কথা বলছি যে সময় দাঁড়িয়ে ভারত সেই সময় তার যন্ত্রপাতি নিয়ে, তার প্রতিনিধিত্ব বলা যেতে পারে, যে প্রাণ নয় কিন্তু যন্ত্র সে পাঠিয়ে দিয়েছে মঙ্গলে। সে সূর্যের অভিযানের কথা ভাবছে, সে গগনযানের কথা ভাবছে। এই জায়গায় তার ইমপ্রুভমেন্ট হয়েছে যান্ত্রিক দিক থেকে, প্রযুক্তিগত দিক থেকে। সেইখানে দাঁড়িয়ে কেন বারবার এই ধরনের দুর্ঘটনা? আর কেনই বা জুন জুলাই এই 2টি মাস? আমার মনে হয় এটাও রেলের উচিত এই স্পেসিফিক জায়গাটাকে তদন্ত করে দেখা। জুন জুলাই মাস এলেই দেখা যায় কিন্তু একাধিক পরপর দুর্ঘটনা। কেন? এর মধ্যে কি কোথাও এটা কি শুধুই কাকতালীয়, না কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে এর মধ্যে? কারণ আমরা ভুলে যাইনি গত বছরের জুনেই করমণ্ডল এক্সপ্রেসের সেই ভয়াবহ পরিণতির কথা। বিভিন্ন কথা বলা হয় এই রেল দুর্ঘটনা সম্পর্কে, যে দিনের পর দিন কর্মী সংকোচন হচ্ছে। কর্মী সংকোচনের জন্য বলা হয় যে প্রযুক্তিগত উন্নতি হচ্ছে, তাই এত কর্মী লাগবে না। তাহলে প্রযুক্তিগত যদি উন্নতি হয়, তাহলে কেন এত আতঙ্ক, এত দুর্ঘটনা? রেল বাজেট এই সরকার আসার পর থেকে 2014 থেকে তাকে সম্পৃক্ত করে দিয়েছে মূল বাজেটের সঙ্গে। অন্যান্য দপ্তরেরও আলাদা করে বাজেট নেই, রেলের কেন প্রয়োজন? তাই রেলটাকে সেখানে তারা একসাথে করে দিয়েছেন, খুব ভালো কথা। কিন্তু এই যে বাজেট পেশ হলো এই কয়েকদিন আগে, তাতে কিন্তু একবারও রেল শব্দটি অর্থমন্ত্রীর থেকে শোনা গেল না। এবং 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে রেল বাজেটে, আগে যখন রেল বাজেট আলাদা করে হতো বা মূল বাজেটের সঙ্গেই সম্পৃক্ত হলো, তখন একটি পিঙ্ক বুক প্রকাশ হতো, রেলওয়ে মন্ত্রকে গেলে সেটি পাওয়া যেত এবং তার থেকে রেলের সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি, কোন খাতে কি ব্যয় হচ্ছে, কোথায় কোন ট্রেন বরাদ্দ করা হয়েছে, কোথায় কোন লাইন সম্প্রসারণের কাজ হবে, পুরো বিবৃতিটা পাওয়া যেত। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু রেল মন্ত্রকের পক্ষ থেকে সেই পিঙ্ক বুক সর্বসমক্ষে আনা হয়নি। রেলের যে ওয়েবসাইটগুলো থাকে, রেল মিনিস্ট্রির যে ওয়েবসাইট থাকে, তাতেও আপনি পাবেন পিঙ্ক বুক। সেটা আপনি লাস্ট পাবেন হচ্ছে যেটা ইন্টারিম বাজেট হয়েছিল, অন্তর্বর্তী বাজেট হয়েছিল ফেব্রুয়ারি মাসে, সেটার পিঙ্ক বুকটা আপনি পাবেন। এই যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো, তার পিঙ্ক বুক কিন্তু কোথাও প্রকাশিত হয়নি। আমি জানি না এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে, আমি লাস্ট যখন চেক করে দেখেছিলাম টুইটার হ্যান্ডেল, তখনও অবধি কিন্তু কোনো
শোক বার্তা নেই, যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে নিহতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহতদের 1 লক্ষ টাকা দেওয়া হবে। রেল এটা প্রথমাপি প্রতিবারই ঘোষণা করে, কিন্তু এটাই কি যথেষ্ট? আমরা রেলমন্ত্রীকে বারবার দেখতে পাই তিনি রিলস বানান, বিভিন্ন ট্রেনে তিনি চড়ে বসেন, রিলস বানান, সেই রিলস তিনি পোস্ট করেন। করমণ্ডলের এক্সপ্রেসের দুর্ঘটনার সময় দেখেছিলাম প্রধানমন্ত্রীও এসেছিলেন, সেখানে তদারকিতে নেমেছিলেন, সেখানে ভয়াবহতা অনেক বেশি ছিল। কিন্তু তারপরে কি করমণ্ডল এক্সপ্রেসের থেকেই বা রেল কি শিক্ষা নিল সেই ঘটনার থেকে? আর এই যে পরপর 17ই জুন, 18ই জুলাই এবং আজ 30শে জুলাই পরপর 3টি ঘটনা, এর থেকেই বা রেল আগামী দিনে কি শিক্ষা নেবে? আদৌ কি নেবে? সমস্যাটা কোথায়? রক্ষণাবেক্ষণের, লোক সংখ্যার, নাকি বাজেটের? এই সব অ্যাঙ্গেল নিয়েই আমরা আলোচনা করব আজকের পোস্টারিটে। আমি আলাপ করিয়ে দিই আজকের আমার অতিথিদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রতিনিধি, আমার সঙ্গে রয়েছেন সিপিআই এর রীতেশ বসাক, এবং আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রেল কর্মী লোকো পাইলট নিত্যনারায়ণ বড়াল। আমি নিত্যনারায়ণ বাবুর কাছেই প্রথম যাব। নিত্যনারায়ণ বাবু, আপনি এই যে আমি বললাম 17ই জুলাই, এই 17ই জুন, 18ই জুলাই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি তাই নিয়েই আবার দুর্ভাগ্যবশত আমাদের আলোচনা করতে হয়েছে, এবং সেই দুদিনও আপনি আমার সঙ্গে ছিলেন প্যানেলের ডিসকাশনে। আমি আবার সেই প্রশ্নই আপনার কাছে করব যে কেন এই বারবার করে এই আধুনিক প্রযুক্তির যুগেও আমরা নানান শব্দ শুনি, আমরা নন টেকনিক্যাল লক, ইন্টারলকিং, অমুক লকিং, নিত্য কাজ হয়ে চলেছে, রেলের কাজ আমরা দেখতে পাই, কিন্তু তারপরেও কেন এত দুর্ঘটনা? কেন ট্রেন এখনো সময় ছুটতে পারে না? কেন এত অব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় রেল? নমস্কার। বিগত দুটো অ্যাক্সিডেন্টের সঙ্গে আমি এটাকে মেলাবো না, কারণ এর যে প্রবলেমটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, একটা মালগাড়ি অপোজিট ডিরেকশনে থাকার জন্য তার একটা কোচ, তার একটা কামড়া মালগাড়ি ওয়াগান কোনো কারণে ডিরেল হয়ে এই রানিং লাইনে ছিল হাওড়া মুম্বাই মেলের লাইনে। এই লাইনে থাকার কারণে ও যখন দুটো স্টেশনের মধ্যবর্তী, যেটাকে আমাদের রেলের হিসাবে বলা হয় ব্লক সেকশন, ইন বিটুইন টু স্টেশন, সেখানে সরাসরি কিছু করার নেই। এখানে আপনি কবচ বলুন বা যে কোনো প্রোটেকশানই বলুন, একমাত্র ম্যান পাওয়ার ছাড়া এখানে আর কেউ সেভ করতে পারত না। যদি কোনো সেই সময় মেনটেন্যান্স স্টাফ, বিশেষত পিডাব্লিউআই গ্যাংম্যান বা ওই মালগাড়ির তরফে গার্ড ড্রাইভার, মানে পাইলট এবং ট্রেন ম্যানেজার, এখন গার্ডকে ট্রেন ম্যানেজার, ড্রাইভারকে পাইলট, এদের তরফে যদি ব্যানার ফ্ল্যাগ বা অন্যান্য যে সেফটি আইটেমগুলো আছে, পটাকা, এইগুলো ডেটোনেটার, এইসবগুলো যদি অ্যাপ্লাই করা যেত, তাহলে ওই মুম্বাই মেল ও তখন স্পিডটাকে পুরোপুরি কন্ট্রোল করার চেষ্টা করতো, যেটা আমাদের এই জিআর বা গভর্নমেন্ট জেনারেল রুলে যে জিনিসটা আছে, সেই জিনিসটা কিন্তু করার মতো সুযোগ পাওয়া যায়নি সম্ভবত। প্রথমত আজকে ছিল তখন ভোর 3:45, যে কোনো কারণেই হোক ওই রাতের ওই সময়টা মানব জীবনে বা পার্থিব জীবনে কোথাও একটা শিথিলতা থাকে, এটা কেউই অ্যাভয়েড করতে পারবে না বাই নেচার। সেই জায়গায় যে আমাদের মুম্বাই মেলের যিনি চালক মহোদয়, তিনি চেষ্টা করলেও হয়তো কিছু করতে পারতেন কিনা সেটা পরের কথা, কিন্তু সাডেনলি দেখলো একটা সামনে অবস্ট্রাকশন, যতই এমার্জেন্সি ব্রেক মারুক আর তার পক্ষে কিছু করা সম্ভব নয়। কিন্তু এক্ষেত্রে একটা ভালো খবর, যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু আমাদের এখানে LHB লিঙ্ক হমম্যান বেস যে এই লাল রঙের যে কোচগুলো আছে, এগুলো অ্যাক্সিডেন্ট তো হবেই, জার্মান কোচ সম্ভবত, হ্যাঁ, কিন্তু জার্মান কোচ ছিল, এখন ইন্ডিয়াতেই তৈরি হচ্ছে এগুলো। আর যাই হোক, প্রাণ নেয় কম, ইনজিওর্ড হয় বা অন্যান্য অসুবিধা হয়, কিন্তু প্রাণ নেওয়ার ক্ষেত্রে কিছুটা সেফটি এই রেকগুলো দিয়ে রাখে, যার ফলে হতাহতের সংখ্যাটা তুলনামূলকভাবে এই যে 18টা কোচ ডিরেলমেন্ট হয়েছে সেই কম্পেয়ারে কিন্তু সেইভাবে, আবার বলছি, যে কোনো হতাহতই দুঃখজনক, কিন্তু সেইভাবে হয়নি। এটা একটা টেকনোলজির বড় সাইড, কিন্তু ম্যান পাওয়ারের ঘাটতি এখানে রয়েছে। দুটো কারণ, একটা হচ্ছে যদি আমাদের রাতে যে পিডাব্লিউআই গ্যাংম্যানরা সারা রাত জুড়ে টহল দেন, তাদেরও যদি কেউ থাকতেন ওখানে, কারণ ইন বিটুইন টু স্টেশন, সেখানে কিন্তু সাধারণভাবে এখানে তো একটা প্রশ্ন নিত্যবাবু আসছি, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন, আমি মানলাম আপনার কথা, আপনি টেকনিক্যাল মানুষ, আপনি প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে জানেন বিষয়গুলো।
যেটা মালগাড়ি হোক অন্য যে গাড়ি হোক পাশে প্যারালাল লাইনে ছিল সেটি ডিরেলড হয়েছে, তার একটি বগি এসে পড়েছে, একটি বা দুটি বা তার বেশি, তার সঙ্গে ধাক্কা লেগে এই ট্রেনটি ডিরেলড হয়েছে। এই অবধি আমরা বুঝতে পারছি এবং সেখানে আপনি পরিষ্কার বোঝালেন যে কিভাবে এই ব্যাপারটাকে ডিল করা যেত, করা যায়নি বলে বিপদ এড়ানো যায়নি। কিন্তু এটাও তো প্রশ্ন যে পাশের এই গাড়িটি যেটি যাচ্ছিল সেটিই বা ডিরেলড হলো কেন? এই বারবার এত ডিরেলমেন্টের গল্প আসছে কেন? এখানেও প্রশ্ন, ওই যে মালগাড়ির ওয়াগান বা কোচ যাই বলি না কেন, সেগুলো এখন একটা নিয়ম আছে যে এটা 45 কিলোমিটার যাবে, এটা 3000 কিলোমিটার যাবে। এই জায়গাটাতেও স্টাফের অভাবে, লোকজনের অভাবে প্রপারলি মেনটেন করা হয় না, এবং প্রপারলি মেনটেন করা না হলে ওদের হুইলের যে ফ্লেঞ্জ ইন বিটুইন টু রেল, যে চাকার সঙ্গে যে একটা ফ্লেঞ্জ একটা বিটের মতো থাকে, সেগুলো আস্তে আস্তে অনেক সময় ক্ষয় হয়ে যায়, লাগাতার চলছে। এবং ওই হুইলের ওপরে একটা টায়ার দেওয়া থাকে, টায়ার, ওটা কিন্তু সেটে প্রায়শই চেঞ্জ করতে হয়। সেটাও কিন্তু প্রপারলি নজরদারি করা সম্ভব হয় না, শুধুমাত্র নজরদারির লোকের অভাবে, এবং এক্সপিরিয়েন্সড লোক ছাড়া ওগুলো করা সম্ভব নয়। সেক্ষেত্রেও কিন্তু প্রচুর স্টাফের শর্টেজ ভারতীয় রেলে রয়ে গেছে। বেশ, আমি তন্ময়বাবুর কাছে যাব। তন্ময়বাবু, বাম আমলের শেষ দিকটাতে এই রাজ্যে বুদ্ধবাবু সরকারেরই তারই এক মন্ত্রী, তারই সহকর্মী, যিনি পরে তৃণমূল কংগ্রেসেরও মন্ত্রী হয়েছিলেন, তিনি কটাক্ষ করে বুদ্ধদেব ভট্টাচার্যের পরিচালিত সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে একটা কথা বলেছিলেন যে হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে। বিজেপি এখন বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বুলেট ট্রেন নিয়ে বুধ, কিন্তু আম জনতা, দেশের যে কোটি কোটি জনতা যে ট্রেনে চলে, সেই ট্রেনের সুরক্ষা প্রশ্নের মুখে, তার সময়ানুবর্তিতা প্রশ্নের মুখে। আমি তো কখনো শুনি না কোনো ট্রেন যে টাইমে যেখানে পৌঁছানোর সেই টাইমে সেখানে পৌঁছায় বলে। আমি একজন রেলের নিত্যযাত্রী। এই যাবতীয় কিছু কিন্তু একেবারে চোখ বুজে রয়েছে কেন্দ্রীয় সরকার। রাজু, আমি একটা তথ্য দিয়ে বলবো, তার আগেই প্রথমে বলি, দেখুন রেলের দুর্ঘটনা এটা খুবই মর্মান্তিক, যে কোনো দুর্ঘটনাতেই, এবং 2 জন মানুষের মৃত্যু হয়েছে, যতটা আমি জানি 20 জন মানুষ আহত হয়েছেন। তো তাদের প্রতি আমার সমবেদনা রইল, এবং এটা কেউ চায় না যে একটা রেলের দুর্ঘটনা হোক। এবং এটাও আপনি যেটা বললেন যে আমরা প্রযুক্তিভাবে অনেকটা এগিয়েছি, এবং পৃথিবীর অন্যান্য পশ্চিমের দেশগুলো আমাদের থেকে আরও এগিয়েছে। ধরুন নাসা হচ্ছে মানুষ পাঠিয়েছে চাঁদে, তো আমেরিকাতে এগিয়েছে, ইংল্যান্ডে এগিয়েছে, ইউরোপে এগিয়েছে, প্রযুক্তিভাবে অনেক বেশি অ্যাডভান্স আমাদের থেকে এখনও। কিন্তু জানবেন যে সেখানেও কিন্তু এরকমভাবে কোনো দেশ বলতে পারে না যে আমার দেশে কোনো রেল অ্যাক্সিডেন্ট হয় না। আজকে যদি আপনি তথ্য দেখেন তাহলে দেখবেন 2021-22 সালে, আমি যদি ভুল না করি, আমেরিকাতে এরকম 900 রেল অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে শুধু প্রযুক্তিগত অ্যাডভান্সমেন্টই একমাত্র কারণ নয়, অন্য কারণও আছে, এবং পৃথিবীর কোনো দেশ বলতে পারেনি এখনো পর্যন্ত যে আমার দেশে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। সব দেশই চায় একটাও অ্যাক্সিডেন্ট না হোক। প্রশ্ন হলো তাহলে এই যে সরকারটি, মোদিজির নেতৃত্বে এনডিএ সরকার যে 10 বছর রয়েছে, তারা কি করছেন, এটাই তো প্রশ্ন। কারণ মানুষের কাছে মনে রাখবেন, মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই, মানুষকে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, এবং তারা তথ্যগুলো জানা প্রয়োজন। আমি আপনাকে বলছি যে এই সরকার প্রতি বছর বছর বাজেটে রেলের নিরাপত্তার জন্যে টাকা বরাদ্দ বাড়াচ্ছে, এবং তার ফলে কি হয়েছে, 2022-23-এ এই নিরাপত্তার খাতে বরাদ্দ ছিল 87,336 কোটি। 2023-24-এর বাজেটে ছিল, সেটা বেড়ে হলো 98,000 কোটি। এবারের বাজেটে সেটা বেড়ে হলো 1,08,795 কোটি। প্রতি বছর বাড়ছে, তাহলে তার ফল কি আমরা পাচ্ছি? এবার যদি আপনি দেখেন যে এই 2004 থেকে 14, আমি কোনো সরকারের সাথে বলছি না, 2004 থেকে 14 10 বছর, আর 14 থেকে 24 10 বছর, রেলের এই যে অ্যাক্সিডেন্টের সংখ্যা 3 গুণ কমেছে, আর তার ফলে মৃত্যুর হার 3 গুণ কমেছে, আহত হওয়ার হার 3 গুণ কমেছে, একদম পরিষ্কার হবে। এবার আপনি বলবেন তথ্য দিন। আমি আপনাকে বলছি যে এই যে 14 বছর বললাম, 4 থেকে 14, সেই সময়ে অ্যাক্সিডেন্ট হয়েছে 1711টা,
আর এই 14 থেকে 24-এ অ্যাক্সিডেন্ট হয়েছে 638টা। তার মধ্যে তার ফলে এক বছর ট্রেন চলেনি, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সেটা অবশ্যই এক বছর ট্রেন চলেনি, অবশ্যই এক বছরের বেশি। অবশ্যই আপনি বলতে দিন, শেষ করতে দিন। লোকের উপর দিয়ে চলে চলে গেছে। করোনার সময় অ্যাক্সিডেন্টটা কম হয়েছে, আমি শেষ করিনি এখনো। করোনার সময় অ্যাক্সিডেন্টটা কম হয়েছে। লাশের পর এবার লাশের মধ্যে মৃত্যু ট্রেন চলে সংখ্যা গেছে। দেখুন, 10 বছরে 4 থেকে 14 হয়েছে 2453 জন মানুষের মৃত্যু হয়েছে। এখানে হয়েছে 781, 3 গুণ কম। ইনজিওর্ড হয়েছে 4486, 2004 থেকে 14, 14 থেকে 24 1543, 3 গুণ কম। আমার যেটা বক্তব্য হচ্ছে যে সরকার চেষ্টা করে যাচ্ছে রেলের নিরাপত্তা আরো ভালো করতে প্রতিটা ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে সরকার সাফল্যতা পাচ্ছে কিনা, অবশ্যই পাচ্ছে। কারণ 3 গুণ অ্যাক্সিডেন্ট কমেছে, 3 গুণ মৃত্যু কমেছে, 3 গুণ ইনজিওর্ড কমেছে। টেকনোলজি আর প্রতি বছর সরকার, আপনি পরে কথা বলুন প্লিজ, হ্যাঁ আসছি রিতেশ, আপনার সাথে কথা বলিনি, পরে কথা বলবেন। আর প্রতি বছর সরকারের বাজেটে বরাদ্দটা বাড়ছে। এবার আপনি দেখুন, এইটা নিয়ে রাজনীতি যদি হয় এবার, তাহলে আমি আরো অনেক তথ্য দিতে পারি, আমার কাছে আছে। আপনি যদি বলেন হচ্ছে ডিরেলমেন্ট, এই যে এটা বলছেন ডিরেলমেন্ট, এই যে হচ্ছে একটা পার্টি থেকে একটা আরেকটা চলে গেছে, এই ক্ষেত্রেও দেখবেন এখানে এই সরকারের ক্ষেত্রে অনেক কম, অর্ধেক। আপনি বলবেন সংখ্যা কোথায়? 2004 থেকে 14 ডিরেলমেন্ট হয়েছিল 867, 14 থেকে 24 হয়েছে 426, অর্ধেক। আচ্ছা, আপনি যেখানে যেটা বলবেন আমি আপনাকে বলে দেবো যে এই সরকার গত 10 বছরে রেলকে অনেক বেশি সুরক্ষিত করেছে, কিন্তু হ্যাঁ, তার ফলে এরকম হয়নি যে একটাও অ্যাক্সিডেন্ট হচ্ছে না বা হবে না ভবিষ্যতে। বেশ। কারণ পৃথিবীর কোনো দেশ এটা এখনো করে উঠতে পারেনি। বেশ, আমি প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, তন্ময়বাবু দাবি করছেন যে গত 10 বছরে রেলের সুরক্ষা খাতে অনেকটাই খরচা বাড়ানো হয়েছে এবং এই দুর্ঘটনার সংখ্যা অনেক কমিয়ে নিয়ে আসা হয়েছে। একটা তথ্য সঠিক, যেটা তন্ময়বাবু বললেন যে একেবারে কোথাও অ্যাক্সিডেন্ট হবে না, সেটা পৃথিবীর কোনো দেশেই সম্ভব না। কিন্তু আমরা যদি বিচার্য হিসেবে দেখি যে সড়ক পথ হচ্ছে সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ, তার চেয়ে সেফার হচ্ছে রেল, তার চেয়ে সেফার বলা হয় যে এরোপ্লেন, কিন্তু সেই এরোপ্লেন দুর্ঘটনাও ঘটে। কিন্তু কথা হচ্ছে যে এটাও আবার প্রশ্ন আমার, যে এই যে আমি বলছিলাম 17ই জুন, 18ই জুলাই, তারপরে 30শে জুলাই, 3 দিন পর পর আমরা এই নিউজ টাইমে শুধু এক বিষয় নিয়ে আমাদের শো করতে হলো। এই রকমটা এর আগে কখনো করেছি বলে আমার অন্তত মনে পড়ছে না। আমি শুরুতেই তন্ময়বাবুকে একটু ধন্যবাদ দিতে চাই, তার কারণ বিজেপির মুখপাত্র হলেও তিনি একটা জায়গা প্রমাণ করলেন যে এ যাবৎকাল তারা যখন আমাদের তুলনামূলক চর্চাকে বলতেন যে বাংলার বাইরে কেন যাচ্ছ, বাংলায় থাকি, বাংলার কথা বলো, বাংলার বাইরে ভারতব্যাপী ভ্রমণ করবে না, সেইটা উনি প্রমাণ করলেন যে আমরা ঠিক করেছিলাম। কারণ উনি ভারতের কথা বলতে গিয়ে বিদেশের কথা এ নিয়ে দ্বিতীয়বার আমি ওনার মুখে শুনলাম, দ্বিতীয়বার উনি বললেন। ফলে এটা ঠিক যে কে ভালো কে খারাপ প্রমাণ করতে গেলে একটা তুলনামূল্য বিচার করতেই হয়। আমরা যে উত্তরপ্রদেশ, গুজরাট থেকে ভালো আছি, মধ্যপ্রদেশ থেকে ভালো আছি, সেটা প্রমাণ করতার জন্য আমাদের তুলনাটা করতে হয়েছিল। তাই জন্য তন্ময়বাবুকে আরেকবার ধন্যবাদ। এবার মুশকিল হচ্ছে, উনি ঠিক বলেছেন রেল সুরক্ষা বাজেট বৃদ্ধি পেয়েছে 100% ঠিক। ঠিক কীরকম বলুন তো? ওই 20 লক্ষ কোটি টাকার মতন, যে 20 লক্ষ কোটি টাকা আমরা ইকোনমি বুস্ট আপের জন্য দেখেছিলাম, হয়েছিল করোনাকালে, আমাদের নির্মলা সীতারামনজি করেছিলেন, যেটাকে আপনি দেখতে পান না, ঠিক এরকমভাবে। এবার আমি ঠিক ওইটাকেই বলি যে এক্সপেন্ডিচার ডিটেলটা একটু বলুন তো, যে এক্সপেন্ডিচার ডিটেল আপনারা 17,000 কোটি টাকা করে করছেন, এরকমভাবে দেখাচ্ছেন, সব ঠিক আছে। তার মধ্যে একটু কথা দেখাবেন যে আপনারা কত ক্যাজুয়ালিটির জন্য কত কম্পেনসেশন দিয়েছেন এবং তার সংখ্যা 2020, 21, 22, 23 থেকে কীভাবে বাড়তে থেকেছে। আমি বলছি নন লিথাল যে অ্যাক্সিডেন্টের জন্য আজকে এই দুজন মারা গেল, নন লিথাল অ্যাক্সিডেন্ট 33% বেড়ে যাচ্ছে 2020 সালের পর থেকে, 33%। আমি বলছি যে ভারত যদি দিনের পর দিন উন্নতি করে, আমরা আগে সাপুড়েদের দেশ ছিলাম, প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফরে গিয়ে বলে এলেন যে আমরা আগে ওই হাউডি মোদিতে বলে এলেন যে আমরা প্রথমে সাপুড়েদের দেশ ছিলাম, আজকে সেখানে ভারতকে আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার মতন জায়গা তৈরি করে দিয়েছি, চাঁদে লোক পাঠাচ্ছি। আবার বিশ্ববিখ্যাত অভিনেত্রী যিনি আজকে সাংসদ কঙ্গনা রানাওয়াত বললেন 2014 সালের পরে আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি, আমাদের নতুন করে নতুন বাবা হয়েছি আর কি। দেখা যাচ্ছে সেই স্বাধীনতার যে নতুন জোয়ার, তাহলে আমি কেন বারবার কংগ্রেসের সঙ্গে তুলনা করছি? তার মানে আমি নিজেকে ভালো করতে চাইছি তো। সেই তুলনাটাই যখন আমরা অন্য রাজ্যের সঙ্গে করি তখন এদের গাত্রদাহন হয়, কেন অন্য রাজ্যে যাচ্ছ, পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গের কথা বল। এখন টি ক্যাশ নিয়ে একটা কথা হতে পারে। টি ক্যাশ কি? ওই ট্রেন কোলিয়েশন যে সিস্টেমটা ছিল,
সেই ট্রেন কলিশন অ্যাক্সিডেন্টের এগেনস্টে যে সিস্টেমটা, সেটা 2012 সালেও তৈরি হওয়ার কথা ছিল, একটা বড় বাজেট হয়েছিল। সেই টি ক্যাশের কনটেক্সটে আজকে কাভাজ চলছে। আপনি বলুন তো কত শতাংশ রেল ট্র্যাকে কাভাজ বসতে পেরেছে? আমরা তো কবে থেকে শুনে যাচ্ছি কাভাজ হচ্ছে। আমার রেলমন্ত্রী কত শিক্ষিত, অ্যাক্সিডেন্টের সময় বেরিয়ে আসে, আর উদ্বোধনের সময় মোদিজির ছবি বেরিয়ে আসে, মোদিজি বন্দে ভারত ব্যবহার করছেন। অর্থাৎ বন্দে ভারতের সুরক্ষাটা সব থেকে ভালো, আর বাকি নেহেরুজিরা করে গিয়েছেন, বাকি কংগ্রেস আমল করে গিয়েছেন, অটল বিহারী বাজপেয়ী কিছু করেননি বলে মনে করেন ওরা, ও বাকি আমরা দেখবো না সেরকম। যারা ট্রেন জার্নি করেন তারা কমফোর্ট নিয়ে যথেষ্ট জানেন যে কত ভালো কমফোর্ট, তার খাওয়ার কোয়ালিটি কি, ওইগুলো তো ফেসিলিটিস নিয়ে আমি যাবই না। আমার মোদ্দা কথা হচ্ছে যে ট্রেনের যে এক্সপেন্ডিচার ডিটেল আপনি বাড়াচ্ছেন বলে আপনি বলছেন, তাতে কি ওই যে যারা মারা গেল বা তাতে কি কংগ্রেস আমলের খারাপটা দিয়ে কি আমি নিজেকে ভালো করতে পারছি? তাহলে আমি কেন 2014-এর পরে নতুনভাবে স্বাধীনতা পেয়েছি এটা বলার চেষ্টা করছি, যেটা ওরা বারবার বলতো যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কেন বারবার ইয়ের কথা বলে, সিপিআইএম আমলের কথা বলে, ওরা কেন নিজেদের আমলের কথা বলে না? আমরা তো ওই কারণেই পরিবর্তনটা করেছিলাম। তাহলে সেই কম্পারেটিভ স্টাডিটা দিয়ে যদি আমরা আমাদের জাস্টিফিকেশন করি, তখন ওদের গাত্রদাহ হয় কেন? কিন্তু এসব দিয়ে আমি বলবো না। কোনো কিছু ভালো হলে তার শ্রেয় যাবে প্রধানমন্ত্রীর কাছে, আর খারাপ হলে রেলমন্ত্রী সামনে আসবে। কিন্তু আজকেও দেখুন আমাদের এমপি বলেছেন রেলমন্ত্রী কিন্তু উপস্থিত থাকছেন না কোনো উত্তর দেওয়ার জন্য। যেমন এরা রেল বাজেটকে আলাদা করেননি, পিঙ্ক বুক রাখেন না আজকাল, সেরকমই আজকে দেখা যাচ্ছে রেলমন্ত্রীকে দেখা যাবে না। ভালো কাজের জন্য প্রধানমন্ত্রী শ্রেয় নেবেন, খারাপ কাজ হলে তিনি টুইটও করবেন না, তিনি যথারীতি মাম। রিতেশ, একটা কথা 9 দশকের মাঝামাঝি সময় থেকে বারবার বলা হয়েছে, যখন জোট সরকার থেকেছে তখন জোট সরকারের মধ্যে যে বড় দলগুলি তারা এই রেল মন্ত্রককে নেওয়ার চেষ্টা করেছে, কারণ রেল মন্ত্রকের মধ্য দিয়ে একটা প্রচারের মধ্যে থাকা যায়। সেটা কখনো নীতিশ কুমার, কখনো লালু প্রসাদ যাদব, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, নানানভাবে তারা রেলকে পরিচালনা করেছে। সেখানে একটা কথা বলা হয় যে এইটা করতে গিয়ে এই যে শরিক দলের হাতে তুলে দিয়ে রেলটা অনেক বেশি হয়ে দাঁড়িয়েছিল তার প্রচারের জায়গা, সেখানের আধুনিকীকরণ, প্রকৃত যে কাজগুলো সেইগুলো নাকি পণ্ড হয়েছিল। আজকে যেটা 10 বছরের হিসাব তন্ময়বাবু দিচ্ছিলেন, সেখানে একটা বড় সুবিধা বিজেপি পেয়েছিল যে 10 বছর যে দল সরকার চালাচ্ছে তার হাতেই কিন্তু এবছর তো শরিক দলকে নিয়ে চালাতে হচ্ছে, এটা জোট সরকার, কিন্তু রেল মন্ত্রকটা তারা নিজেদের হাতে রাখতে পেরেছেন। কিন্তু তারপরেও কিন্তু যে ডেভেলপমেন্ট আমরা অন্যান্য ক্ষেত্রে প্রযুক্তিগত দেখছি, রেলে কিন্তু সেই জায়গা এখনো পৌঁছায়নি। না দেখো রাজুদা, ইংরেজিতে একটা কথা আছে, উইদাউট এনি কজ অ্যাক্সিডেন্ট নেভার হ্যাপেন্স। মানে অর্থাৎ দুর্ঘটনা ঘটেছে তার পেছনে একটা কারণ নিশ্চয়ই আছে, কারণ ছাড়া দুর্ঘটনা ঘটে না। হয় কারোর গাফিলতি আছে, হয় কারোর কোনো অতি উৎসাহিত আছে, তার জন্য অ্যাক্সিডেন্টটা হয়। এইটা হচ্ছে মৌলিক বিষয়। যান্ত্রিক ত্রুটি বা হিউম্যান এরার কিছু না কিছু তো একটা থাকতে হবে। যান্ত্রিক ত্রুটি তো তাহলে যন্ত্রটাকে তুমি পরীক্ষা করোনি তো, তার জন্যই তো যান্ত্রিক ত্রুটিটা তুমি দেখতে পাচ্ছ। যদি যন্ত্রটাকে আগে থেকে পরীক্ষা করতে হতো, আমরা যারা সিনেমা দেখতেন, দেখে প্রজেক্টর আগে চালিয়ে দেওয়া হতো, চালিয়ে দিয়ে রিলটা দেখা হতো যে রিলে কোথাও ছেঁড়া ফাটা আছে কিনা, সেটাকে রিপেয়ার করা হতো। তার মানে কি হচ্ছে, তাহলে হঠাৎ গিয়ে ব্ল্যাকআউট হবে না, হঠাৎ গিয়ে সিনেমাটা সঠিকভাবে চলবে। এইটা হচ্ছে মৌলিক বিষয়। দেখুন, রাজনীতি, আমরা দুর্ঘটনা নিয়ে রাজনীতি আমরা চাই না, কিন্তু একটা মানুষ ওই যে হিসাব করছেন না, এত শতাংশ কমেছে, অত শতাংশ কমেছে, জবাব দিতে পারবেন? যে বাড়িটার একজন মানুষ প্রাণ গেল তাকে জবাব দিতে পারবেন যে আমার 20% কমেছে, 50% কমেছে? অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, মানুষের মৃত্যুটা মৃত্যু, একজন পরিবারের থেকে মানুষ চলে যাওয়াটা সেটা সবচেয়ে বড় ইয়ে। আপনি বলুন, টেকনোলজি বেড়েছে, টেকনোলজি বেরোতে আপনি আপনার মুঠোফোনে আপনি অ্যাপ ক্যাপ কোন দিক দিয়ে আসছে আপনি দেখতে পাচ্ছেন, আপনি মোবাইলে দেখেন তো। তাহলে একটা ট্রেন কোন রেল দিয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে টেকনোলজি কোথায়? তাহলে টেকনোলজিকে ব্যবহার করা হচ্ছে না, বা টেকনোলজিকে ব্যবহার করার ক্ষেত্রে ব্যয় বরাদ্দটা কম হয়েছে। যেরকম পাইলট সাহেব বললেন যে দেখা হচ্ছে না, কিংবা হয়তো দেখেছে অফিসার যে টাকা চাইছে বা যে স্যাংশন চাইছে সেই স্যাংশন পাচ্ছে না, তো অফিসারের দোষ নাকি? অফিসার তো তার সিনিয়র অফিসারকে বলেছে যে এই জায়গাটা এই রিপেয়ার গুলো করতে হবে, সেই টাকাটা তো আনতে হবে। উনি তো নিজের পকেট থেকে রিপেয়ারটা করে দেবেন, আর এটা তো একদিন দুদিনের রিপেয়ার নয় যে যা করে দেয় আমি 2 পয়সা দিয়ে দিচ্ছি। তাহলে ট্রেনের যে রিপেয়ার, ট্রেনের যে রাষ্ট্রের যে দায়িত্ব, রেলটাকে ঠিক করে রাখা, রেলটাকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পথ দুর্ঘটনাটা এক জিনিস,
রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে তোমার এত বড় রাস্তা, কোথাও ভুলভ্রান্তি হয়েছে, কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে তোমার সুযোগটা অনেক কম। সেটা তো কেন? বললাম, কেন? সে তো অন্য পৃথিবীতে রাস্তা দিয়ে প্রতিদিন যাবে না। সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়ার কারণ হচ্ছে সড়ক দুর্ঘটনা। এবং ট্রেনটা তো অন্য দিক দিয়ে যাবে না, ট্রেনটা তো তার নির্দিষ্ট গতিপথ দিয়ে যাবে। তাহলে গতিপথের কোথাও যদি তোমার ভুলভ্রান্তি থাকে, কোথাও যদি তোমার রেলের ক্ষেত্রে ফিস প্লেট উড়ে গিয়ে থাকে, কোথাও যদি তোমার কাঠ নেমে গিয়ে থাকে, এর দায় তো রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্রের আমরা এই জায়গাটাকে দেখছি না, আমরা রেল বাজেটকে কি করলাম, মূল বাজেটের সাথে ঢুকিয়ে দিলাম। অর্থাৎ রেলের ক্ষেত্রে কত আয় হচ্ছে আর কত ব্যয় হচ্ছে, কোন খাতে কত ব্যয় হচ্ছে, সেটা এতদিন ধরে রেল বাজেটে রেলমন্ত্রী মানুষের কাছে প্রকাশ করতো। মানুষ দেখতো যে হ্যাঁ রেল বাজেটে এই যেটা তুমি পিঙ্ক বুকটা এটা বললে, যেটা হচ্ছে যেটা রেল বাজেটের বাইবেল, যেটা সেইটা প্রকাশ করা হতো যে এই বিষয় নিয়ে কাজ হচ্ছে। ওই তাবিজ কবজ দিয়ে কি আর হয় নাকি? অ্যান্টি কোলাইশন ডিভাইস বলতে কি লজ্জা হয় নাকি? তাবিজ কবজ এইসব দিয়ে চালাচ্ছে। আমার কথা হচ্ছে যে অ্যান্টি কোলাইড ডিভাইসগুলো কেন তৈরি হচ্ছে না? কেন প্রত্যেকটা ইয়েতে তুমি যখন রেল চালাচ্ছ, স্টেশন মাস্টার জানতে পারছে না যে আগের ট্রেনে যদি আগের ট্রেন ডিরেল্ট হতেই পারে, কোনো কারণে একটা ডিরেল্ট হয়েছে, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে স্টেশন মাস্টারকে সিগন্যাল দেওয়া। স্টেশন মাস্টার তো সেই সিগন্যাল। আজকে টেকনোলজি এমন জায়গায় আসছে, আজকে টেকনোলজি এমন জায়গায় পৌঁছে গেছে, আপনি গুগল আর্থের অ্যাপ ডাউনলোড করুন আপনার মোবাইলে, আপনি দেখতে পাবেন যে আপনার বাড়ির রাস্তায় কটা গাড়ি এখন পার্ক করা আছে। প্রতি মুহূর্তে স্যাটেলাইট ইমেজ আপডেট করা হচ্ছে, হয়তো প্রতি সেকেন্ডে করা হয় না, কিন্তু নির্দিষ্ট ঘন্টা অনুসারে করা হয়। আপনি আপনার বাড়ির সামনের রাস্তায় দেখতে পাবেন কটা গাড়ি এই মুহূর্তে সেখানে পার্ক করা আছে। এবং রাজুদা, দুটো জিনিস আছে। এক হচ্ছে যাত্রীরা যারা টিকিট কাটছে, তারা টিকিট কাটার আগে তার লাইফ ইন্স্যুরেন্স পলিসি তার বাড়ির লোকের কাছে দিয়ে যাচ্ছে, আর ইন্স্যুরেন্স কোম্পানি বলছে তুমি যদি ট্রেনের টিকিট কাটো ভাই, এবার থেকে আস্তে আস্তে ওই জায়গাটায় আমরা ইন্স্যুরেন্স দেওয়াটা বন্ধ করবো, কারণ যে হারে মানুষ মারা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বিষয়টাকে ঢাকবার জন্য কিন্তু এই হিন্দু মুসলিম এই ভাগ, রাজ্য ভাগ, এই ভাগ, এইগুলো করা হচ্ছে কেন? এই বিষয়টাকে ঢাকবার জন্য, এই বিষয়টাকে মানুষ যাতে না চিহ্নিত করতে পারে তার জন্য। বেশ, আমাকে একটা বিরতি নিতেই হবে। আমি বিরতির পর ফিরে আসছি। আমার ক্রমাগত মনে হচ্ছে বিরতির পর এই বিষয় নিয়ে আমার আজকে প্যানেলে অতিথিদের কাছে যাব, যে এই রেল সম্পর্কে, রেল দপ্তর সম্পর্কে, রেল মন্ত্রক সম্পর্কে মানুষকে বিতৃষ্ণ করে দাও, তারা রেগে যাক, ক্ষোভে ফুটুক, এবং এই পাশাপাশি একটা হুইসপারিং ক্যাম্পেইন চালিয়ে যাও যে রেলটাকে বেসরকারি হাতে তুলে দিলে খুব ভালো হবে, ঠিক টাইমে রেল পৌঁছবে। যেটা আজকে একটা গাড়ি কল্যাণীর থেকে ছেড়ে, সাধারণ লোকাল ট্রেন কল্যাণীর থেকে ছেড়ে শিয়ালদা, সে 30 মিনিট লেটে শিয়ালদা ঢোকে। তার কারণ হচ্ছে এই সরকারি কাজে সরকারি কর্মী এরা কাজকর্ম করে না, বেসরকারি হাতে তুলে দাও, দেখবে ঝমঝমিয়ে রেল চলবে। কিন্তু এর মধ্যে যে একটা ফাঁদ আছে, সেই ফাঁদটা হয়তো আমরা অনেক সাধারণ মানুষ বুঝে উঠতে পারি না শুরুতে। আমি ফিরবো পোস্ট 8-এ এই আলোচনাতেই। নীতি আয়োগের রেশ বিধানসভায়। নীতি আয়োগের বৈঠকের রেশ এবার বিধানসভাতেও। শনিবার নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে এসে তিনি অভিযোগ করেন তার বক্তব্য চলাকালীন মাইক অফ করে দেওয়া হয়, তাকে বলতে দেওয়া হয়নি। সেই ঘটনারই নিন্দা করে সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা হয়। নিন্দা প্রস্তাব পাঠ করেন মানুষ ভূঁইয়া। নীতি আয়োগের মিটিংয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হিউমিলিয়েটেড হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। তিনি গিয়ে 5 মিনিটও কথা শেষ হয়নি, বন্ধ করে দিল মাইক। আর অন্যান্য ছোট ছোট রাজ্যের মুখ্যমন্ত্রীরা বক্তৃতা করছেন 14 মিনিট, 20 মিনিট। আমি মনে করেছিলাম অনারেবল স্পিকার স্যারের অনুমতি নিয়ে আমি একটা স্পেশাল মেনশন আজকে প্লেস করেছিলাম। সোমবার বিধানসভায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীও সেদিনের ঘটনার নিন্দা করেন। মমতা বলেন, চন্দ্রবাবুদের 20 থেকে 25 মিনিট কথা বলতে দেওয়া হলো নীতি আয়োগের বৈঠকে, আমার বেলায় 5 মিনিটে মাইক বন্ধ করে দেওয়া হলো। আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। নীতি আয়োগের বৈঠকে এরকম কোনো ঘটনা হয়নি বলে দাবি জানান তারা। রেজিস্টার লায়ার, সেটা নীতি আয়োগের মিটিংয়ে প্রমাণ হয়েছে। আমি নীতি আয়োগের মিটিংয়ে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের কথা ছেড়ে দিলাম। নীতি আয়োগের যে সিইও আছেন, তিনি ব্যুরোক্র্যাট, তিনি কোনো দলের লোক না। তিনি মমতা ব্যানার্জির মিথ্যাচার, ভণ্ডামি, ড্রামা, নাটক সব ফাঁস করে দিয়েছেন মানুষের কাছে।
নাটক বাকি ছিল আরও। বিজেপি বিধায়কদের আলোচনার জন্য 60 মিনিট বরাদ্দ করা হয়েছিল। বিজেপির চিফ হুইপ শঙ্কর ঘোষের দেওয়া তালিকা অনুযায়ী 5 বিজেপি বিধায়ক বক্তব্য রাখেন। বিজেপি বিধায়কদের অভিযোগ, এরপর বিজেপি দলত্যাগী বিধায়ক সুমন কাঞ্জিলালকে স্পিকার বিজেপি বিধায়ক হিসেবে বলার আহ্বান জানান। এরপরেই বিধায়করা ফের ওয়াকআউট করেন। এটা তো মানে সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে দ্বিচারিতার উদাহরণ, যে এক্সাম্পল আজকে বারবার এই এক বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হয়, রেল কেন আতঙ্কের সফর হয়ে দাঁড়াচ্ছে এই দেশের জন্য। হ্যাঁ, আমি মানছি তন্ময়বাবু যে বক্তব্য রেখেছেন যে অ্যাক্সিডেন্ট হয়েই থাকে বিভিন্ন দেশে, যারা আমাদের চেয়ে প্রযুক্তিগত উন্নতির জায়গায় পৌঁছে গেছে সেখানেও অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে একটা দেখতে হবে যে সেটা কতটা অ্যাভয়েডেবল ছিল, সেখানে নেগলিজেন্স কতটা ছিল, যারা চালাচ্ছেন গোটা ব্যবস্থাপনাটা তাদের ভুলভ্রান্তি কতটুকু ছিল, এবং সেগুলোকে অ্যানালিসিস করে আমরা যদি কমাতে না পারি আগামী দিনে, তাহলে আর একটা এত বড় মন্ত্রক, এত প্রযুক্তি, এই সবের লাভ কি তন্ময়বাবু? রাজুদা, প্রথমে দুটো কথা বলে নিই একটু, যে এই বামেরা তো কখনো রেল মন্ত্রক সামলায়নি, তো সেখানে ওখানে কিছু বলা যাবে না। শুধু এইটুকুই বলতে পারি যে ওরা তো রুটি রুজির কথা বলে। পশ্চিমবঙ্গে 34 বছর ক্ষমতায় ছিল, লক্ষ লক্ষ মানুষকে বেকার তৈরি করেছে, আর এত বেশি রুটি দিয়েছে যে আমলাশোলের মানুষ মুখ চেঞ্জ করার জন্য পিঁপড়ের ডিম খেতে আরম্ভ করেছিল। আর দেখুন, আমি এসব প্রথমে বলতে চাইনি, এই জন্য প্রথমেই বললাম আপনাকে, কিন্তু এটা রাজনৈতিক ব্যাপার নয়, আমি মানুষের উদ্দেশ্যে কিছু বলবো। শুধু একটা তথ্য দেবো, মমতা ব্যানার্জি যখন রেল মিনিস্টার ছিলেন তখন কলিশন হয়েছিল 54 আর ডিরেলমেন্ট হয়েছিল 839 ট্রেনের, তার মানে সেটা হলো 893। এবার ডেথ হয়েছিল, মৃত্যু হয়েছিল 1451। মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন রেলওয়ে মিনিস্টার ছিলেন এবার আপনি দেখে নেবেন। আর এখানে হচ্ছে 10 বছরে সরকারের মানুষের মৃত্যু হচ্ছে আমি এখানে বললাম 781 জনের। সুতরাং এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে পারফরমেন্স। এবার আমি মানুষের উদ্দেশ্যে যেটা বলি, আর এগুলো বলে লাভ নেই, এই যে কবচ নিয়ে কথা হচ্ছে, যে কবচটা এখানে হয়নি, কবচ কেন হলো না, অ্যান্টি কলিশন ডিভাইস, এই সমস্ত। দেখুন, এই অ্যান্টি কলিশন ডিভাইস পৃথিবীতে এসছে 80-র দশকে, 1980-র দশকে, 1980s-এ। আর আমাদের দেশে সেটাকে সরকার প্রথমে অ্যাডপ্ট করলো 2020-তে, তার আগে 2016-এ সেটা ফিল্ড ট্রায়াল শুরু হলো। তাহলে এই 1980-র দশকে একটা ডিভাইস, তারপরে এতগুলো সরকার কেটে গেল, 1990, 2000, 2010, এই এতগুলো সরকার চুপচাপ বসে থাকলো, কিচ্ছু করলো না। এবার এই যে অ্যান্টি কলিশন ডিভাইস কবচের কথা বলছি, বিদেশে যেটা তৈরি হয়েছিল সেটা যদি 1 কিলোমিটার করতে গেলে 2 কোটি টাকা খরচ, 1 কিলোমিটার। আর আমাদের দেশে মনে রাখবেন, লার্জেস্ট রেলওয়ে নেটওয়ার্ক, লংগেস্ট রেলওয়ে নেটওয়ার্ক, সব থেকে বেশি পৃথিবীতে। এবার এই সরকার, এই মোদিজির নেতৃত্বে এনডিএ সরকার 2014 এসে তারা ঠিক করলেন যে আমাদের দেশে এটা বানিয়ে নেব, তাহলে আমাদের খরচ অনেক কমবে। তাতেও দেখা গেছে যে শুধু রেলের ট্র্যাকের পাশে এই সমস্ত ইনফ্রারেড সমস্ত রাখতে গেলে ডিভাইস 50 লক্ষ টাকা খরচ 1 কিলোমিটারের জন্য, আর ট্রেনের মধ্যে, লোকোমোটিভের মধ্যে রাখতে গেলে 70 লক্ষ টাকা খরচ পার ইউনিটে, হিউজ খরচ। তাও কিন্তু এই সরকার 15 থেকে 17 পর্যন্ত ফিল্ড ট্রায়াল করেছে, তারপরে 2019-এ অ্যাডপ্ট করেছে, ট্রায়াল হয়েছে, তারপরে দেখা গেছে যে কিছু রিফাইনমেন্ট দরকার, সেইগুলো করে আমাকে সকলের কাছে যেতে হবে, আমাকে সকলের কাছে যেতে হবে, এটা বাজেট স্পিচ নয়, সেটা নিল। এখনকার সিচুয়েশনটা বলে দিই, আমাকে সকলের কাছে যেতে হবে তন্ময়বাবু। এখন মানুষের এটা জানা দরকার। 1456 কিলোমিটারে 2 ঘন্টা 35 মিনিটের স্পিচ দিয়েছিলেন নির্মলা সীতারামন, বাজেট স্পিচ। 3000 কিলোমিটারের টেন্ডার দেওয়া হয়ে গেছে, তার মধ্যে সেটা হচ্ছে দিল্লি হাওড়া রুট আর মুম্বাই দিল্লি রুট। আমি নিত্যনারায়ণ বাবুর কাছে যাব। নিত্যনারায়ণ বাবু, বাজেট, লোক সংখ্যা, প্রযুক্তি, প্রত্যেককে আমাকে সমান সময় দিতে হবে, সকলের সমান জবাব দিতে হবে। নিত্যনারায়ণ বাবু, বাজেট না লোক সংখ্যা, কোনটা সবচেয়ে বড়, নাকি দুটোই ইন্টার রিলেটিভ?
রিলেটেড। দেখুন, বাজেট এবং লোকসংখ্যা দুটোই ইন্টার রিলেটেড। এত হাজার হাজার লাখ লাখ লোক প্রতিদিন মুভমেন্ট করেন ট্রেনে, তাদের যদি বাজেটটা ঠিকমতো রেখে সুরক্ষার ব্যবস্থাটা না রাখা যায়, তাহলে তো ব্যাপারটা কোথায় যেন ঢিলে ঢালা হয়ে গেল। আজকে এত এত কোচের দরকার, আর কবচ, এখন আমরা কবচ বলছি, আগে অ্যান্টি কলিশন ডিভাইস, তার তো আমরা সত্যিকারের বলতে গেলে সেভাবে নামগন্ধ দেখতে পাই না, বিং এ রেল এমপ্লয়ি। এটা শুনছি কাগজে, বেসিক্যালি এটার কতটা ইমপ্লিমেন্টেশন আমরাও সঠিকভাবে জানি না। এটা যদি করতে পারে, তারপরেও যে কতটা মানে অ্যাক্সিডেন্ট সেভ হবে সে প্রশ্নও থেকে যাবে, কারণ তার ইউটিলাইজেশন, তার সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো একটা ট্রেনে বসালো বা একটা লোকেশনে বসালো, দেখা গেল 5 বছর পরে সেটা কমজোরি হয়ে গেল। আপনি একটু ভুল হচ্ছে, দেখুন আমি একটু বলে নিই আপনাকে, 10 সেকেন্ডে বলে দিচ্ছি যে এই কবচ কিন্তু সিগন্যালিং ফেলিওরটা আটকাবে। তখন যদি হয় সেটা কিন্তু এরকম মনে করবেন না কবচ হলে সমস্ত রেল অ্যাক্সিডেন্ট আটকে যাবে। এই উড়িষ্যা যে রেল অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এখন হচ্ছে রেল এক্সপার্টরা বলেছেন কবচ থাকলেও কিছু হতো না, ওটা হতোই। বেশ, অ্যান্টি কলিশন ডিভাইস মানেই দুটো ইঞ্জিন থাকলে, দুটো ইঞ্জিন যদি কোনো কারণে কোনো একই লাইনে মুখোমুখি হয়ে যায়, দুটোই অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে এবং ব্রেক অ্যাপ্লিকেশন হয়ে যাবে, যার পরিণতি কিন্তু অ্যাক্সিডেন্টটা ঠিক কাছাকাছি এসে একটা সার্টেন ডিস্টেন্সের মধ্যে থেকে আমাকে একটা জিনিস বলুন তো নিত্যন বাবু, আমি একদম টেকনোলজিক্যালি লেভেল, এই যে আমি বলছিলাম যে এটা কি কাকতালীয়, এই যে জুন মাস গাদা গাদা ডিরেলমেন্ট, এটা কি কোথাও গাংম্যান যথেষ্ট না থাকার জন্য? কারণ আমরা জানি সেই ছোটবেলাতেও পদার্থবিদ্যায় পড়তে হয়েছিল যে রেল লাইনের মাঝে কেন ফাঁক রাখা হয়, গরমের ফলে বাড়বে, শীতের ফলে হবে। এই মেইনটেনেন্সে কি কোথাও যে ফুট বাই ফুট কাজ হয় সেখানে কোনো প্রবলেম ক্রিয়েট হয় এই গরমের সময়? একেবারেই সত্য কথা। এটা আমার মনে হয়েছিল, আমাদের যে মেটেরিয়াল গুলো দিয়ে তৈরি করা হয় রেল লাইন, এবং এখন আগে দেখবেন কাঠের উপরে স্লিপার, কাঠের স্লিপার থাকতো, তারপরে রডের স্লিপার থাকতো, এখন সিমেন্টের কংক্রিট স্লিপার, সেও হিট হচ্ছে, পাথর হিট হচ্ছে, রেলের মেটেরিয়াল হিট হচ্ছে, যার ফলে যে লিঙ্ক ক্লিপ গুলো দেওয়া থাকে ওগুলো হিটে অনেক সময়, এটা আমার একটা সন্দেহ হয়েছিল, এটা অনেক সময় খুলে যায়। খুলে যাওয়ার পরে আমরা প্রায়শই দেখি গ্রীষ্মকালে দুটো রেলের মধ্যবর্তী যে গ্যাপিংটা কোথাও কোথাও বেড়ে যায়, এবং সেক্ষেত্রে কোথাও হয়তো অ্যাক্সিডেন্ট হলে ধরা পড়ে যায়, না হলে অনেক সময় চোখে পড়ে চালকদের, লোকো পাইলটদের, সেক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। ঠিক উল্টো দিকে শীতকালে ওটা আবার আরও একটু শর্ট হয়ে যায়, গ্যাপিংটা আরও একটু কাছে চলে আসে, সব ওই মেটেরিয়াল কোয়ালিটির জন্য। এবং জুন, জুলাই, আগস্ট যেটা আপনি বলছেন, এই সময়ে বর্ষার কারণে ইরোশন, হ্যাঁ, বর্ষার কারণে ট্র্যাক কখনো একটু বায়ে ডায়ে হয়ে থাকে, একটু কোনো দিকটা হয়তো কোনো কারণে সয়েলটা ডিস্টার্ব হয়ে গেল, রেল লাইনটা, ট্র্যাকটা সাডেনলি একটু মানে রেলের এই সুবিশাল লোড, হাই স্পিডের উপরে যেটা মোমেন্টাম, সেটা আরো ভয়ঙ্কর করে তৈরি করে। সেই জায়গাটায় যদি প্রপারলি মেনটেন্যান্সের জন্য গ্যাংম্যান, ওই লাইনের ক্ষেত্রে গ্যাংম্যান, ইঞ্জিনের ক্ষেত্রে মেনটেন্যান্স স্টাফ সেটে, এবং রেকগুলো, কোচগুলো, সে মালগাড়ি হোক, গুডস হোক, মেল এক্সপ্রেস, প্যাসেঞ্জার যাই হোক, তার মেনটেন্যান্স স্টাফ সেটেও প্রপারলি মেনটেন্যান্স স্টাফ নেই। না থাকার কারণে প্রপারলি যে সমস্ত টেকনিক্যাল ফ্যাসিলিটিগুলো পাবলিকের পাওয়া উচিত, রেল বাজেট যার জন্য রিক্রুট করার অথরিটি রাখে, সেগুলোও কিন্তু প্রপারলি কোথাও অ্যাবজর্ব হচ্ছে না। বেশ, আমি একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আমি থাকবো এই আলোচনাতেই। প্রদীপ্ত এবং রিতেশের কাছে আমি যাব বিরতির পর, একটা ছোট্ট বিরতি। ছাত্র বিক্ষোভে ফের উত্তাল আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সোমবার উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। দাবি উপাচার্যের পদত্যাগের। বিগত কয়েকদিন ধরেই উপাচার্য ও রেজিস্ট্রারের দপ্তরে তালা দিয়ে আন্দোলন করছে তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ, ছাত্র ভর্তির টাকা বিশ্ববিদ্যালয়ের আইনি খাতে খরচ হয়েছে, প্রায় 70 লক্ষ টাকা খরচ হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, কোথায়, কখন, কিভাবে এই টাকা খরচ করা হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে। সোমবার উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য বেরোনোর সময় তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, এমনকি তার গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখানো হয়। উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয়ে কোনো কাজ করতে পারছে না, জোর করে বিশ্ববিদ্যালয় থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে। একের পর এক কেস
ইউনিভার্সিটির বিরুদ্ধে, আমি বারবার বলছি, ইউনিভার্সিটির বিরুদ্ধে প্রতিটা কেস হয়েছে এবং যে কটা কেস আমরা লড়ছি, এবং প্রতিটা কেসের 80% কেস, 20% কেস এখনও চলছে, 80% কেসে আমরা জয়ী হয়েছি। তার থেকে একটা জিনিস প্রমাণিত যে যারা আমাদের বিরুদ্ধে কেস করছে তারা হেরে যাচ্ছে, মানে হচ্ছে যে তাদের মানে কেস করার উদ্দেশ্যগুলো কিন্তু উদ্দেশ্য প্রণোদিত। উপাচার্যকে বের করে দেওয়ার অভিযোগ কার্যত অস্বীকার করেছে টিএমসিপি। তাদের অভিযোগ, আইনি খাতে যা খরচ করা হয়েছে অবিলম্বে তা তহবিলে ফেরত দিতে হবে। অ্যাজ ইউজুয়াল যেমন আন্দোলন চলছে সেরকমভাবে আজকেও চলতো, কিন্তু আজকে উনি চলে এসছেন 9টার সময় চোরের মতো। প্রথম কথা হচ্ছে চোর তো অবশ্যই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার মতো নাটকবাজ, ওনার মতো মিথ্যাবাদী আমার মনে হয় না আমি এই জন্মে কাউকে দেখেছি বলে। একজন শিক্ষক। ফিরে এলাম বিরতির পর পোস্ট এডিটে। আজকের পোস্ট এডিটের এটাই শেষ পর্ব এবং আমি আশা করি যে আগামী দিনে যেন এই ধরনের ইস্যু নিয়ে আর কখনো পোস্ট এডিট না করতে হয়। মৃত্যু নিয়ে বিতর্ক একেবারেই অনভিপ্রেত, কিন্তু বারবার আমাদের এখানে আসতেই হয় এই আলোচনাতে, তার কারণ যে কবে ঘুম ভাঙবে সরকারের, কবে ঘুম ভাঙবে রেল মন্ত্রকের। জানি একটা যন্ত্র চললে সেখানে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার থাকেই, অ্যাক্সিডেন্ট কেউ চায় না, অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু সেটাকে কম করাটাই প্রতিটা যে সংস্থা যে যন্ত্রপাতি নিয়ে কাজ করছে তারা সবসময় সেটা কমাতে চায়। কারখানার ভেতরেও একটা অ্যাক্সিডেন্ট ঘটে, কিন্তু তার জন্য কারখানার ভেতরে কিছু সেফটি স্কিম থাকে, সেই সেফটি স্কিমকে সর্বত আপডেট করা হয়। এবার যে রাজনীতির কচকচানি চলে আসে, প্রদীপ্ত তন্ময়বাবু পরিসংখ্যান দিয়ে দেখাচ্ছিলেন যে আপনারা যখন তৃণমূল কংগ্রেস যখন রেল মন্ত্রকে ছিল তখনও কিন্তু একাধিক দুর্ঘটনা ঘটেছে, তাই এটা নিয়ে রাজনীতি করা উচিত না, কোনো রাজনৈতিক দলের দিকে আঙুল তোলা উচিত নয়। ঠিক কথা, বাহ, শুভবুদ্ধির উদয় হয়েছে, শুনেও ভালো লাগলো। মানে দে আর ব্রাশিং আন্ডার দ্য রাগ আর কি। মুশকিল হচ্ছে কি জানেন তো, মানে মমতাদির ভূত সারাক্ষণ এদের দেখতে হয়, না দেখতে তো মোদিজি তো বলেন 4 ঘন্টা করে ঘুমান, বা নির্বাচনী প্রচারে গিয়েও বলেন আর কি, এবং সেরকম ভাবে তাও তো 4 ঘন্টা ঘুমান, কিন্তু এই রেলের কর্মীদের 72 ঘন্টা টানা ডিউটি হবে, তারপরেও ঘুমাতে পারবে না। এদের মুশকিল হচ্ছে যে সব কিছু শ্রেয় ভালোটা এরা নিয়ে নেবে, খারাপটা নিতে পারবে না। এদের মুশকিল হচ্ছে এরা 2.5 লক্ষ টাকা করে দেবে, যে বলবে 10 টাকার টিকিট কেটেছো, 100 টাকার টিকিট কেটেছো, 1100 টাকার টিকিট কেটেছো, তো চলো 2.5 লক্ষ টাকা দিয়ে দিলাম। কিন্তু যে বা যারা তাদের জীবনটা চলছে এইভাবে অতিবাহিত হচ্ছে, যেটা আমার বাড়ির লোকেদেরও হচ্ছে, যারা ওই কিছুদিন আগের যে ট্রেন দুর্ঘটনায় তার হাঁটু হারিয়েছেন, কেউ একজন তার নিজের পেলভিস বোন হারিয়েছেন, কেউ একজন তার পা হারিয়ে গিয়েছে। আমার 3 জন পরিবারের লোক আছে যাদের এরকম ঘটনাক্রম ঘটেছে। তাদের জীবনটা কি কাটবে সেটা বুঝতে গিয়ে ওই ব্লেম গেমটা এরা হয়তো আর করবে না। যদি সত্যি সেটা হয়, মানে ব্লেম গেম করেও যদি ব্লেম গেমটা পরবর্তীকালে বন্ধ করেন, সেটা বলবো শুভবুদ্ধির উদয় হয়েছে। তবে আবারও দ্বিতীয়বার থ্যাংক ইউ দিতে হচ্ছে, কারণ দ্বিতীয়বার উনি একই কাজ করলেন, যে নিজেদের জাস্টিফিকেশন করতে গিয়ে মানে পুরনো ঘটনা টেনে আনলেন, নিজেদের ভালো প্রমাণ করতে গিয়ে অন্যের খারাপটা তুলে ধরার চেষ্টা করলেন। এইটাই হচ্ছে আইডিওলজিক্যাল একটা জায়গা, যে দে আর দ্য পার্টি উইথ ডিফারেন্স। এমন ডিফারেন্স যে তারা যেটা বলেন সেটা তারা করেন না। তারা বলেন বাংলায় থাকো, তারা কোনো মতে বাংলায় থাকতে পারেন না নিজেদের বেলায়, তারা কোনো মতে রেল লাইনের কথায় নিজেদের ভূমিকায় থাকতে পারেন না, অন্যদের ভূমিকাগুলো নিয়ে চলে আসেন। আসলে টি ক্যাশ হোক, কবজ হোক, যে কোনো কিছুই হোক, 14 সালের পর তো দেশ স্বাধীনতা পেয়েছে, 14 সালের পর তো আমরা সাপুড়েদের থেকে মুক্ত হয়েছি, 14 সালের পর তো দেশ শক্তিশালী হয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা যে ঘটনাক্রমগুলো ঘটছে, আমরা যারা রেলে যাতায়াত করি কম বেশি, রাজুদা তুমিও জানো, তুমি বললে কিছুক্ষণ আগে তুমি রেগুলার যাতায়াত করো, তারা তো জানি ট্রেনের পরিষেবার কীরকম পরিণতি হয়েছে। সেখানে কন্ট্রাকচুয়ালিজমকে এরা যে ভারে বাড়িয়ে দিচ্ছে, সেখানে কিন্তু রাষ্ট্রের আর কোনো দায়বদ্ধতা থাকবে না। ধীরে ধীরে প্রত্যেকটা ক্ষেত্রে এরা ধীরে ধীরে আইআরসিটিসি থেকে শুরু করে অন্য সমস্ত কিছু এরা বেসরকারিকরণ করে, অর্থাৎ দায়িত্ব আমি নেব না। প্রধানমন্ত্রী শুধু নির্বাচিত হবেন, প্রধানমন্ত্রী সরকারে থাকবেন, কিন্তু সরকার কোনো কাজ করবে না, সরকার শুধু ট্যাক্স কালেকশন করে নেবে, এবং কালেকশন করে নিয়ে না, আপনি একটা কাজ করুন না, আপনি ওনাকে নিয়ে একটা সিঙ্গেল শো করে নিন না, রাজু একটা সিঙ্গেল শো করে নাও, খুব ভালো হয়, তাহলে আমাদের আর বলতে হবে। ওকে আমি শেষ করছি এই কথা বলে, যে দায় এবং দায়বদ্ধতা, ইউপিএ সরকারের সঙ্গে এনডিএ সরকারের তুলনা বর্তমানে যদি করতেই হয়, তাহলে মধ্যিখানের 10 বছরটা কোথায় যাবে? সেই 10 বছরটার হিসাব মানুষ চাইবে না। না দেখো, আমি বারবার যেটা বলছি যে ঠিকাদারি দিয়ে কিন্তু রেল চালানো যাবে না।
তুমি কন্ট্রাকচুয়াল স্টাফ, তুমি হচ্ছে যে সব কিছুকেই ঠিকাদারি ব্যবস্থার মধ্যে রাখছো, তাহলে কিন্তু তুমি কিন্তু রেল ব্যবস্থাকে চালাতে পারবে না। কেননা দায়বদ্ধতাটা হচ্ছে রেলের ক্ষেত্রে সবচেয়ে ভাইটাল। এবং তুমি যদি একটা কেন এক ধরনের তো ঠিকাদারি বন্দোবস্ত এরা সেনাবাহিনীতেও নিয়ে আসতে চাইছে, সেটাই তো করছে। এইখানে দাঁড়িয়েও তো সেই একই হচ্ছে যে যদি লোকো পাইলটও নিলাম, তাকে যদি তুমি কন্ট্রাকচুয়াল বেসিসে তার যদি জব সিকিউরিটি তার কাছে মনের কাছে না থাকে, তার কিন্তু মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড মনে হবে যে কোনো সময় আমার চাকরি চলে যেতে পারে, যে কোনো সময় আমাকে সারপ্লাস করে দিতে পারে। এই জায়গার থেকে কিন্তু সবচেয়ে বড় আতঙ্কের জায়গাটা হয় রাষ্ট্রের কি পয়সার অভাব, রাষ্ট্রের কি টাকার অভাব। মোদী সরকার যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে যে রেলকেও সে প্রফিট মেকিং কনসার্নের মতো অন্য 4-5টা ইয়ের মতো প্রফিট মেকিং কনসার্ন করবে। অর্থাৎ রেল খালি শুধু ওই যে দুধের গায়ে বলছিল না, রেল খালি দুধই দেবে কিন্তু রেলকে কিছু খেতে দেবো না, এই জায়গাটা বন্ধ করতে হবে। এবং এইবারের যে সংসদ, এই সংসদে আমরা চেষ্টা করব যে বামপন্থীরা দুধেল কিন্তু করা যায় রিতেশ। এই একটা সময় দেশ যখন স্বাধীন হয়েছিল, আমি শুনেছি সিনিয়রদের মুখে, আমাদের পরিবারের বা পরিবারের বাইরেও, যে রেলের অর্থ যেটা আসতো তা দিয়ে কিন্তু পোস্ট অফিসে যেত, সেনাবাহিনীতে সেনার খাতে টাকা যেত, কারণ সেনাবাহিনীর কোনো আমদানি নেই, পোস্ট অফিসের বিরাট কোনো আমদানি কোনোদিনও ছিল না। এবং শাস্ত্রীজি, লাল বাহাদুর শাস্ত্রী, তার সেই উক্তি রয়েছে যে এই দুর্নীতি যদি ঠেকানো যায় তাহলে ভারতবর্ষের রেল লাইনকে সোনার পাত দিয়ে মুড়ে দেওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা বললাম যে রেল উৎপাদন দেবে, তোমাকে রেল মুনাফা দেবে, আর তুমি রেলকে আজকে যদি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও যদি বাড়ে, তোমাকে তো সেই লোকো পাইলটকে তাকে আপগ্রেডেশন করতে হবে। তাহলে তুমি তো আপগ্রেডেশন ওয়ার্কশপ করছো না, তুমি আপগ্রেডেশনের মধ্যে দিয়ে তাদেরকে আরো বেশি করে তার মেন্টাল হেলথটাকে দেখছো না, তাকে মেন্টাল স্টেবিলিটি দিচ্ছ না। তুমি যদি কন্ট্রাকচুয়াল দিয়ে যদি তুমি এইভাবে যদি দেশ চালাও, এরপরে কি হবে? আলটিমেটলি বলবে যে দেখো এইরকম হচ্ছে, এটা বেসরকারি হাতে গেলে একেবারে। তন্ময়বাবু দেখুন রাজুদা, একটা কথা বলি যে এই সরকার কখনো বলেনি রেলকে বেসরকারীকরণ করা হবে। সুতরাং কারোর এরকম দুঃস্বপ্ন বা স্বপ্ন বা আপনাদের কারোর কিছু দেখার দরকার নেই। দ্বিতীয়ত হচ্ছে এই যে মৃত্যু সবসময় খুবই মর্মান্তিক হয়, না একটু মাঝে আমি বলতে দেবো আপনাকে, একটু মাঝে ভয় কেন হয় জানেন তন্ময়বাবু, যে বেসরকারিকরণ করে দেবেন? স্বাধীন ভারতের ইতিহাসে একমাত্র বিজেপি সরকারই ডিসইনভেস্টমেন্ট মিনিস্ট্রি তৈরি করেছিল। ডিসইনভেস্টমেন্ট মিনিস্ট্রি কথা এখানে বলার প্রয়োজন নেই, বাজপেয়ীর জমানায় ছিল, আগেও থাকেনি, কোনোদিনও প্রয়োজন নেই। সেটা তাহলে ওটা অন্য আলোচনা থেকে চলে যাবে। আসবো দেখুন এখানে হচ্ছে এটা ঠিক, কখনো পয়সা দিয়ে মানুষের মৃত্যুর কম্পেনসেশন হয় না, কিন্তু এখানে সরকার বলেছে, রেলমন্ত্রী বলেছে যে দুজনের মৃত্যু হয়েছে বা আগেও এরকম ক্ষেত্রে 10 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হবে। কিন্তু এই কম্পেনসেশন দেওয়া হয় না যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের ওই মুখের ভাত কেড়ে নিয়ে স্কুলের মিড ডে মিল থেকে, যেটা আমাদের রাজ্যে হয়। মিড ডে মিলের সাথে কি সম্পর্ক? রেলের সাথে মিড ডে মিলের কি সম্পর্ক? তৃণমূল রেলে যারা মারা গেছে তাদের মধ্যে হিন্দুও তো রয়েছে। কম্পেনসেশন দেওয়া হচ্ছে, আপনি কি সেখানে হিন্দু মুসলিম আপনার সাথে বলিনি, কিন্তু কম্পেনসেশন দেওয়া হচ্ছে মিড ডে মিলের পয়সা থেকে। এইটাই হচ্ছে সবথেকে খারাপ জিনিস। এবার রাজুদা, আপনি যেটা বলছেন যে রেলের ট্র্যাকে কিছু হলো কিনা, দেখুন এইটার ক্ষেত্রে তো এখনো আমরা জানি না তদন্তে কি এসছে। আগের ক্ষেত্রে এই কাঞ্চনজঙ্ঘায় 3 জনকে গাফিলতির জন্য সাসপেন্ড করা হয়েছে, আরো কয়েকজনের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে। আর করমণ্ডলের ক্ষেত্রটা পুরো ধোঁয়াশায় রয়েছে। করমণ্ডলের কি হয়েছিল কেউ জানে না আজ অবধি। তখন করমণ্ডলের কি হয়েছিল কেউ জানে না, 1 বছর হয়ে গেছে। তাই বলে দেওয়া হয়েছিল যে ওই লোকটার জন্য আজকে এই সরকার 4405 কিলোমিটার রেল ট্র্যাক রিনিউ করেছে 10,201 কোটি টাকা খরচ করে। আর তার আগে 10 বছরে ছিল, আবার কম্প্যারিজনে আসছে 2,926 কিলোমিটার 4,702 কিলোমিটার খরচ করে। তার মানে যদি ট্র্যাক রিনিউয়াল বলেন, নতুন করে ট্র্যাক পাতা বা পুরনো ট্র্যাক সরিয়ে দেওয়া, সেই ক্ষেত্রে এত পজিটিভ পরিসংখ্যান নির্মলা সীতারামনের হাতে এত সময় অ্যাক্সিডেন্টটা 3 গুণ কমেছে। তাকে আটকানোর কেউ নেই, তিনি কেন তথ্যগুলো দেন না আমি বুঝে পাই না। নিত্যনারায়ণ বাবু, আমার কাছে একদম আর সময় নেই, আমাকে শেষ করতে হবে। নিত্যনারায়ণ বাবু, যেটা বেসরকারীকরণের কথা উঠলো, সরাসরি এই সরকার বলেনি ঠিকই, কিন্তু আমি রেলের মধ্যেকার খবর বলছি, কি হারে প্রতিটা কি হারে প্রতিটা ডিপার্টমেন্টে কাতারে কাতারে লোকগুলোকে মিনিমাম 8,000 10,000 করে টাকা দিয়ে ঢুকিয়েছে, আপনি চিন্তা করতে পারবেন না। তাদের না আছে লাইফ, তাদের না আছে রেসপন্সিবিলিটি, তাদের না আছে ফিউচার, এবং তারা সেইভাবে কাজ করছে। এবং মাঝে মাঝে ঝামেলা লেগে যাচ্ছে ট্রেড ইউনিয়নের সঙ্গে, কাতারে কাতারে বেশ কিছু লোক ঢুকে যাচ্ছে, এবং তারা কারা,
কোত্থেকে আসছে সে খবরও সলিড নেই, কিন্তু তারা অগ্নিবীরের নাম দিয়ে চলে আসছে। আর একটা কথা হচ্ছে যে এই মেনটেনেন্স করতে গিয়ে আজকে লোকো পাইলটের প্রতিটি ডিপোতে যদি আপনি একবার খবর নেন, যদি 100টা লাগে সেখানে 75টা 60টা 70টা এইভাবে লোক দিয়ে কাজ চালানো হচ্ছে। একটা লোকো পাইলট 2বার 3বার ট্রিপ করতে বাধ্য হচ্ছে, যার পরিণতি আজকে অনেকটা অ্যাক্সিডেন্টের পথে। অথচ প্রতি মাসে বারবার রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন সেফটি সেমিনার করছে, অথচ মূল জায়গায় সেফটি ভায়োলেট করে দিচ্ছে একেবারেই। দেখুন, এবং এই রকম আপনার ঘটনা কথা ঘটবার এতে পরে, বলতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঘটনা ঘটবার পরে রেল নড়ে চড়ে বসে। সেই নড়ে চড়ে বসাটা আমি বলবো সদর্থক, পজিটিভ। এই ধরনের নড়ে চড়ে বসাটা দরকার। তারপরে আপনি জানবেন নিত্যনারায়ণ বাবু যে শিয়ালদাদের নতুন রেস্টরুম তৈরি করা হচ্ছে লোকো পাইলটদের জন্য। এই পুরো জায়গাটা একদম ওপর থেকে নিচ অব্দি এতগুলো ঘটনা পরপর তিনটি ঘটনা, কেন জায়গায় জায়গায় রাজনীতি করা উচিত না মৃত্যু নিয়ে, কিন্তু এক রাজনৈতিক দল যখন থাকে আরেকটা জায়গায় গ্যাসের দাম বাড়ে, তারাও ওই গ্যাসের সিলিন্ডার, প্লাস্টিকের গ্যাসের সিলিন্ডার নিয়ে পথে বিক্ষোভে বসে পড়ে। আবার তারা যখন সরকারে আসে উপর্যুপরি গ্যাসের দাম বাড়ে। এই জিনিস চলতেই থাকে। কেন অশ্বিনী বৈষ্ণব, অন্য অনেকবার বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে কেন রেলমন্ত্রী পদত্যাগ করবেন না, এখানে অশ্বিনী বৈষ্ণব কেন পদত্যাগ করবেন না? শাস্ত্রীজি তো পদত্যাগ করেছিলেন, করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন রেল দুর্ঘটনার পর। কেন অশ্বিনী বৈষ্ণব 2 মাসের ভেতরে 3খানা ঘটনা, কেন তিনি এর দায় নেবেন না? শুধুমাত্র দায় কোন লোকো পাইলটের ওপর চাপিয়ে দিয়ে দায় সেরে ফেলবে সরকার। তাহলে কি পুরো বিষয়টাই হচ্ছে যে পুরো বিষয়টা ধসে পড়েছে, পুরো বিষয়টা গন্ডগোল হয়ে গেছে, এটাকে বেসরকারি হাতে তুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এটাকেই সরকার প্রতিষ্ঠিত করতে চাইছে। এইটা কিন্তু আপনাদের সকলকে, সাধারণ মানুষকে নজরে রাখতে হবে। এই বেসরকারিকরণের একটা বড় ফাঁদ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সরকার আমাদের এই আম জনতার সামনে বলা যেতে পারে চিকেনের ঠ্যাঙের মতো ঝুলিয়ে রাখে, যে বেসরকারিকরণ করলে খুব ভালো হবে। এটা আমরা এই রাজ্যে স্কুল কলেজের ক্ষেত্রে দেখেছি, অন্যান্য ক্ষেত্রেও দেখেছি, এয়ারলাইন্সের ক্ষেত্রে দেখেছি, এখন বোধহয় রেলের জন্য সেই রকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি হতে চলেছে। আজকের পোস্ট এডিট এই পর্যন্তই। আমি আমার সকল অতিথিদের ধন্যবাদ জানাবো আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।